আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। ভিডিওটা আজকে শুরু করেছি ঘুম থেকে উঠেই একদম সকাল সকাল। তো সকালে আমি কিন্তু ফ্রেশ হয়েছি, জাস্ট আর কিছুই করি নাই। তারপরে চলে এসেছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিব। তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, সারা বাংলাদেশের কম বেশি অনেক জেলায় বৃষ্টি হচ্ছে। আমার যশোর জেলায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজ 3 দিন বৃষ্টির কোনো থামাথামি নাই। মনে হচ্ছে যে বর্ষাকাল বাংলাদেশ থেকে বিদায় নিতে চাচ্ছে না, এমনই একটা ভাব মনে হচ্ছে। তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে যাদের বাসায় আমার মতো ছোট ছোট বাচ্চা আছে তাদের তো আসলে বৃষ্টির জন্য অপেক্ষা করার মতো কোনো উপায় নাই। কি আর করার, প্রচুর পরিমাণে কাপড় ময়লা হয়, বড়দের ছোটদের সবারই কাপড় ময়লা। তার মধ্যে যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই। তো আজ 2 দিন ধরে ভাবতেছি যে একটু রোদ যদি বের হয় তাহলে কাপড়গুলা পরিষ্কার করব। তো রোদ, আরও বৃষ্টি যেন দিনকে দিন বেড়েই চলেছে। তো আজকে আর অপেক্ষা করব না। আজ ভেবে নিয়েছি যে কাপড় পরিষ্কার করব আর কিছুটা গ্যারেজে নাড়ব, আর বাকিগুলা হচ্ছে রুমের মধ্যে ফ্যান চালিয়ে রেখে দেব, তারপর হচ্ছে শুকিয়ে নেব। তা তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তো এই জন্যই সকালে ফ্রেশ হয়েই শুরু করে দিয়েছি কাপড় ধোয়ার পালা। তো কাপড় মেশিনে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করব। তো আমি কিন্তু বেসিন এরিয়াটা হচ্ছে হারপিক দিয়ে পরিষ্কার করি, আর মাঝে মাঝে একটু ভিনেগার, তারপর বেকিং সোডা এগুলাও হচ্ছে দেই। তবে যখন ডিপ ক্লিন করি তখন কিন্তু হারপিকটা দিয়েই করি। তবে আমার হচ্ছে বেসিনের বাহিরের সাইড যেটা আর কি, এই যে গোল্ডেন কালারের একটু নকশা করা আছে, এটা কেনার সময়, বেসিনটা কেনার সময় আমাকে যে দোকানদার আর কি, উনি বলে দিয়েছিলেন যে এটা যেন আমি কখনো হারপিক না লাগাই। তো চেষ্টা করি না লাগানোর, তবে মাঝে মাঝে লাগিয়েছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা দেয় নাই। এটা নষ্ট হয় না, গ্লেজটাও একই রকম আছে। 4 বছর হইলো বাড়ি করে উঠছি, তো প্রায় 4 বছরের কাছাকাছি। তো এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কিছুই হয় না। আর সব থেকে বেশি যেটা পরিষ্কার করতে হয়, ডিপ ক্লিন করতে হয়, সেটা হচ্ছে যে বেসিনটা। কারণ বেসিনটা দেখা যায় যে প্রায় প্রতিদিনই পরিষ্কার করা লাগে, আর মাঝে মাঝে যদিও বা একদিন গ্যাপ হয়ে যায়, তারপরেও দেখা যায় যে একদিন পর একদিন কিন্তু বেসিনটা পরিষ্কার করাই লাগে। আর প্রতিদিন করলে বেশি ভালো হয়, বা প্রতিদিন বেশিরভাগ করাও হয়। তো যাই হোক, আজকে হচ্ছে একটু হারপিক দিয়ে নিয়ে তারপরে যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আপুরা অনেকেই খেয়াল করেছেন যে আমি বেসিনটা পরিষ্কার করার আগে আমার হাতের চুড়ি 2টা খুলে রাখছি। তো কেন খুলে রাখছি জানেন? আমি হচ্ছে এর আগে যখন 2টা চুড়ি বানিয়েছিলাম, ব্রোঞ্জের উপরে আর কি গোল্ড দিয়ে 2টা চুড়ি, 4 আনা সোনা দিয়ে 2টা চুড়ি করেছিলাম। তো সেই সময় আমার ওই চুড়িটা হাতে পরা অবস্থায়, মানে সবসময় পরার জন্য যেহেতু তৈরি করা, তো সবসময় আমি ওটা পরতাম। আর ওই চুড়ি পরে আমি বাথরুমের বেসিন, ওয়াল, তারপর হচ্ছে সব কিছুই পরিষ্কার করতাম আর কি, ভিক্সল, হারপিক এগুলো দিয়ে। তো হঠাৎ করে একদিন খেয়াল করলাম যে আমার চুড়িটা কেমন জানি জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে গেছে। তারপর আমি যখন আমার স্বর্ণকারের যে জুয়েলারির যে মালিকারকে, ওনাকে বললাম যে ভাইয়া এই অবস্থা, আমার চুড়িটা এমন হয়ে যাচ্ছে কেন? তখন উনি বলল কি যে আপু আপনি কি কি লাগিয়েছেন এইটাই, মানে হাতে চুড়ি পরে থাকা অবস্থায় তো অনেক কাজ করা হয়, কি কি কাজ করেছেন আমাকে একটু বলেন, মানে কবে খেয়াল করেছেন, বা ওই এই কয়দিনের মধ্যে আপনি হচ্ছে কি করেছেন। তো আমি ওনাকে অনেক কিছু বললাম, বলার পরে উনি আমাকে বলছে যে পারদ জাতীয় কিছু একটা এখানে লাগছে, যার কারণে এমন হয়ে গেছে। তো আমি বললাম পারদ সেটা কি? তো পারদ তো আমরা যতদূর জানি যে থার্মোমিটারের ভেতরে হচ্ছে পারদ থাকে। তো আমার জানা মতে আমার ওই মুহূর্তে ওরকম কোনো কিছু লাগে নাই। তো আমি চিন্তা করলাম যে আর কি লাগতে পারে। তারপর উনি আমাকে নিজেই বলল যে আপনি কি হারপিক বা ভিক্সল এসব কিছু কাজ করেছেন? তাই বলছে এটা তো প্রতিদিনই করা হয়। তা বলছে হ্যাঁ, তো আপনার এই হচ্ছে গোল্ডের উপরে যখন ভিক্সল বা হারপিক এরকম কিছু মানে লাগবে এবং বেশ খানিক সময় ওটা থাকবে, স্থায়ী হবে গোল্ডের উপরে, তখন ওইটা হচ্ছে গোল্ডের কালার নষ্ট করে ফেলে।
তো ওটা শোনার পর থেকে বিশেষ করে এটা তো ব্রোঞ্জের পর, এটা তো সলিড না, এটা সলিড সোনা যদি হতো তাহলে হয়তো কিনা আমি জানি না, তবে গোল্ডের পরে ব্রোঞ্জের পরে সেহেতু হয়তো এটার প্রবলেম আছে, এটা হচ্ছে হারপিক ভিক্সল লাগানো যাবে না। তো সেই থেকে আমি পরে তো ওই চুড়ি দুইটা আমি ভেঙে ফেললাম, ভেঙে তারপর নতুন করে আরও একটু সোনা বেশি দিয়ে তো এটা আবার তৈরি করলাম। এটাও আমি ব্রোঞ্জের পরেই করছি, কারণ সবসময় রাফ ইউজের জন্য ব্রোঞ্জের পরেই আমার কাছে ভালো মনে হয়, এই জন্য আমি এটাও ব্রোঞ্জের পরেই করছি। তো এখন আপাতত আমি এইটুকু খেয়াল করি যে যখন আমি হারপিক বা ভিক্সলের কোনো কাজ করি তখন এই চুড়িটা খুলে রেখে তারপর হচ্ছে কাজ করে আমরা যেদিন হচ্ছে হারপিক ভিক্সল দিয়ে বাথরুম ওয়াশ করব, বেসিন ওয়াশ করব, তখন আমি চুড়িটা খুলে রাখি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকেই হয়তো জানেন না। আর যারা জানেন, আমার আপুরা আছে অনেক কিছু জানেন, তো যারা জানেন তাদের তো জানাই থাকলো, আর যারা জানেন না সেই সব আপুদেরকে আমি হচ্ছে বিষয়টা জানিয়ে দিলাম যে আপনারা হাতে স্বর্ণের চুড়ি পরা অবস্থায় বা আপনাদের স্বর্ণের কোনো জিনিসের জন্য হারপিক ভিক্সল বা পারদ, থার্মোমিটার ভেঙে গেলে ভিতরে যে সাদা পানির মতো একটা বিষয় থাকে, মানে বস্তু থাকে, ওটা হচ্ছে পারদ। তো ওটাও হচ্ছে চুড়িতে লাগলে বা স্বর্ণের কোনো জিনিসে লাগলে স্বর্ণের কালার নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মানে স্বর্ণ খেয়ে যায় আর কি পারদে। তো যাই হোক, আজকের ভিডিওর টাইটেলে চলে আসি। আমি আজকের ভিডিওতে টাইটেল দিয়েছি যে আমি কি করে অল্প টাকা বেতনের চাকরি করার পরেও, হাজব্যান্ড অল্প টাকা বেতনের চাকরি করে তারপরেও কি করে অল্প সময়ের মধ্যেই ভাড়াটিয়া থেকে বাড়িওয়ালা হয়ে উঠলাম। তো সেই নিয়ে আসলে একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, তারপরও চেষ্টা করব কিছুটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো আপনাদের ভাইয়া একটা ছোট চাকরি করেন, আর সেখানে অল্প বেতনের চাকরি। তো এই অল্প টাকা বেতনের চাকরিতে কিন্তু 3টা বাচ্চা নিয়ে চলা খুবই কষ্ট। তারপরেও আমি কিভাবে বাড়িওয়ালা হয়ে উঠলাম। ভাড়া ছিলাম অনেক বছর, আমার বিয়ে হয়েছে 2005 সালে। তো 2005 সাল থেকে এখন হচ্ছে চলতেছে 2024 সাল। তো এই 19 বছর চলতেছে আমার বিয়ের বয়স, আর 19 বছরের মধ্যে প্রায় 10 বছরই আমি আপনাদের ভাইয়ার সাথে, তার যেহেতু পোস্টিংয়ের চাকরি, তো তার পোস্টিংয়ের সূত্রে আমি বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, এবং যখন যেখানে পোস্টিং হতো তখন সেখানে তার সাথে সাথে বাসা নিয়ে বেরিয়েছি আর কি। আর প্রত্যেকটা জায়গায় তো আর বাড়ি করা সম্ভব না, যার কারণে ভাড়া বাসাতেই থাকতে হতো। তো তখন একটা বাচ্চা, তারপর 2টা বাচ্চা, আস্তে আস্তে এখন হচ্ছে 3টা বাচ্চা আমার। আর এই 2টা বাচ্চা নিয়ে কিন্তু আমি 10টা বছর ভাড়া থেকেছি, ভাড়া বাসায়। কত রকমের যে কত কিছু ফেস করেছি ভাড়া বাসাতে থেকে, এমনকি একটু পানির জন্য বাড়িওয়ালাদের সাথে দ্বন্দ্ব করে চলতে হতো। আচ্ছা, এর মাঝে একটু বলি, আমি হচ্ছে এখানে একটা জিনিস দেখাইলাম, সেটা হলো আমার মেয়ে এখানে একটা রেমেডি তৈরি করতেছে। এটা হচ্ছে ফেস প্যাক। তো এখানে মসুর ডাল, চাউল তার একসাথে ব্লেন্ড করতেছে, আর রোদে শুকিয়ে মচমচে করে নিয়েছে। আর এর সাথে মিশাবে হচ্ছে হলুদের গুঁড়া, চন্দনের গুঁড়া, এইগুলা কি জানি ও আরও একসাথে মিশিয়ে তারপর একটা উপটান তৈরি করবে। আর আমার মেয়ের একটা পেজ আছে, আর ও যে ছোটোখাটো একটা বিজনেস করে, বিজনেসের সাথে জড়িত আছে, ও অনলাইন অফলাইন 2 জায়গাতেই বিজনেসটা চালিয়ে যাচ্ছে। চায়না প্রোডাক্টের বিজনেসটা পাশাপাশি ও বাংলাদেশি কিছু প্রোডাক্টও রাখে, এবং নিজের হোমমেড এই উপটানটাও ও রাখে। এটা আসলে মূলত ওর নিজের ইউজ করার জন্যই প্রথমে ও তৈরি করেছিল। তারপর ওর কিছু ফ্রেন্ডরা, মানে ওর বান্ধবীরা কিছু, ওরা হচ্ছে নিয়ে ওরা ইউজ করার পরে দেখে যে হ্যাঁ বেশ উপকার। তো তারপর থেকে ওরাও আর কি সবসময় এটা নিয়ে ব্যবহার করে, এবং এভাবে করে আস্তে আস্তে এই জিনিসটার প্রচলন বেশ হয়েছে। আর ওর সবসময় এটা তৈরি করে সেল করতে হয়, কিছুই করার থাকে না, কারণ যেহেতু একটা বিজনেসের সাথে ও আসে, আর সেখানে কাস্টমার যেটা চাবে সেটা তো ওকে দিতেই হবে। এই জন্য এটা ও ছাড়তে পারতেছে না, এটা ওকে তৈরি করে সেল করতে হচ্ছে। তো সেল করা বলতে সবাই বাসা থেকে এসে নিয়ে যায়, বা অনলাইনে যদি অর্ডার করে কেউ তাহলে সেটা হচ্ছে তার ঠিকানায় ও একটু যেয়ে কুরিয়ারে পাঠিয়ে দেয়, এই আর কি। তো এখন বর্তমান জামানায় মানুষ দেখা যায় যে অতিরিক্ত নাইট ক্রিম ব্যবহার করে, আর নাইট ক্রিম ব্যবহার করা তো স্কিনের জন্য কত ক্ষতি, ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হয়ে যায় নাইট ক্রিম ব্যবহার করার ফলে। যার কারণে আমার মেয়ে নিজে ঘরে তৈরি করে এই সুন্দর হোমমেড হচ্ছে উপটানটা ব্যবহার করে। আর
সবাইকে এটা ব্যবহার করার জন্য উৎসাহিত করতেছে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই সেল করতেছে। আচ্ছা, অনেক গল্প করেছি, গল্প করতে করতে কিন্তু এই যে খিচুড়ি মানে গরম গরম খিচুড়ি রান্না করেছি, সাথে হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ আচারের তেল এগুলো দিয়ে একটা ভর্তা করেছি, আর ডিম ভাজি করেছি। আর আমি কিন্তু মজা করে খাচ্ছি, মানে খিচুড়ি খাওয়া দেখে কিন্তু আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই বৃষ্টিতে খিচুড়ি রান্না করে মজা করে খাচ্ছি। ফিরে আসি আমার বাড়ি করার সেই গল্পে। তো বাড়িওয়ালারা সবসময় অনেক রকম ঝামেলা করতো, সব বাড়িওয়ালারা তো আসলে সমান হয় না। যেমন আমি এখন বাড়িওয়ালা হয়েছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছাদে অধিকাংশ সময় আমার মহল্লাবাসীদের সবার কাপড় থাকে কম বেশি। তারা আমার ছাদ থেকে এই যে শীতকাল আসতেছে সামনে, শীতের সময় লেপ তোষক কাঁথা এগুলা পর্যন্ত তৈরি করে নিয়ে যায়। তারপর রোদে কাপড় শুকানো, তারপর চালের গুঁড়া শুকানো, বড়ি দেয়া, বিভিন্ন ধরনের কাজ তারা আমার ছাদে এসে করে, এবং আমি তাদের কাজ দেখে আরও আনন্দ পাই এবং ভাবি যে না, আমি কষ্ট পেয়েছি তাতে কি হয়, তাতে কি হয়েছে, আমার এলাকাবাসী যে আমার ছাদে এত কিছু করতেছে এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। তারা তো আমার থেকে উপকৃত হচ্ছে, এটা জেনে আমার কিন্তু নিজের কাছেই ভালো লাগে খুব। তো আমি যখন বাসায় থাকি না তখন কিন্তু আমার মহল্লাবাসীদের কাছেও আমি মাঝে মাঝে আমার বাইরের গেটের চাবিটা রেখে যাই, কারণ তারা যেন আমার ছাদ ব্যবহার করতে পারে এই জন্য। তো গল্প করতে করতে আমার ছাদে চলে এসেছি, আর আপনারা দেখতে থাকেন। আজকে আমার ছাদ বাগানের গল্প কিছু বলবো না, আজ বাড়ি করার গল্প বলতেছি, সেটাই বলবো। আপনারা দেখতে থাকেন। আপনাদের ভাইয়া কিন্তু আখের ইয়া নিয়ে আসছিল, ওটা আমি লাগিয়েছি, আর আলহামদুলিল্লাহ ওখান থেকে আখ বের হয়েছে। 1 বিঘা ছোট ছোট কাঁচামরিচ গাছ, তো সেখানে দেখেন মাশাল্লাহ কেমন মরিচ হয়েছে। তো এই পর্যন্তই বলবো, আর কিছু বলবো না, আপনারা দেখতে থাকেন আর আমি আমার গল্পটা বলতে থাকি। তো বাড়িওয়ালারা অনেক সময় অনেক রকম ঝামেলা করতো, যেমন সিঁড়ি দিয়ে জোরে ওঠা যাবে না, হাঁটাচলা করার সময় জোরে জোরে পা ফেলে শব্দ করে মানে শব্দ করা যাবে না। তারপর 2 তলায় থাকলে নিচতলায় তাদের সমস্যা হয়। আমার যেহেতু ছোট বাচ্চা ছিল, বাচ্চারা হচ্ছে দুষ্টামি করতো, লাফালাফি করতো, হয়তো নাচ গান করতো অনেক সময়, তো তাদের সেটা হচ্ছে নিচে প্রবলেম হতো। তো এইগুলা অনেক সমস্যা। তারপর সিঁড়ির রেলিং ধরে হাঁটা যাবে না, মানে বিভিন্ন ধরনের বিষয়। পানির কথা তো বললামই, যে তাদের সময় মতো পানি ছাড়বে, আমি আমার সময় মতো ইচ্ছা করলেও পানি নিতে পারবো না। তো এটা কিন্তু সব জায়গায় হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে। তবে কষ্টের বিষয় এটাই যে আমি যখন বাইরে থেকেছি, মানে আপনাদের ভাইয়ার চাকরি সূত্রে অন্য অন্য জায়গায় থেকেছি, খাগড়াছড়ি পর্যন্ত থেকেছি, তো কুষ্টিয়া থেকেছি, নড়াইল থেকেছি, কালীগঞ্জ থেকেছি, বিভিন্ন জায়গায় থেকেছি। ওইসব এলাকায় কিন্তু এতটা সমস্যা আমি ফেস করি নাই, অথচ আমার নিজ এলাকায় এসে কিন্তু আমি এই ধরনের সমস্যা অনেক ফেস করেছি। তো এটা বলতে আসলে খারাপ লাগতেছে, তারপরেও আমি নিরুপায়, কারণ আমি সত্য বলতে ভয় পাই না আর লজ্জাও পাই না, যার কারণে বললাম। তো যশোরে এসে আমি কিন্তু এই ধরনের মানে সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ যশোর জেলায় তো এখানকার স্থানীয় মানুষ কম থাকে, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন শহরের বা মানে বিভিন্ন জেলার মানুষ যশোরে এসে থাকে। তো আসলে এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকম, যার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। ছাদে কাপড় নাড়া নিয়ে অনেক সমস্যা হয়েছে, ছাদের চাবি দিতে চায় না বাড়িওয়ালা, এই ধরনের কত রকম যে সমস্যা হয়েছে। তো একদিন আমি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম, আর আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি হচ্ছে আমার ডাক কবুল করো, আমার ডাক তুমি শোনো, আমার চাওয়া তুমি পূরণ করো, আমাকে এইভাবে আর এই জীবন যাপন করা থেকে তুমি মুক্তি দাও। এইভাবে মানে অন্যের কথা শুনে বা অন্যের সাথে দ্বন্দ্ব করে থাকা তো খুবই প্রবলেম, এভাবে আমি আর থাকতে পারতেছি না। তো আমি জানি না ওই মুহূর্তে কে আমাকে বলেছিল যে আপনি আপনার মনের বেশ কিছু চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন, মানে বেশ কিছু না, আপনার মনের চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারবেন, সেটা হলো তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম, এবং তাহাজ্জুদ নামাজে সবসময় আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ, তুমি আমাকে এই ভাড়া বাড়ির জীবন থেকে মুক্তি দাও, আমি এখান থেকে মুক্তি পেতে চাই। তো বলার পরে সত্যি বিশ্বাস করবেন না, আল্লাহ যে কবে কখন আমার ডাক শুনেছেন এবং কবুল করেছেন আমার চাওয়া, উপর আল্লাহ পাক তিনিই জানেন। তো আমি বলেন, আপনি বলেন, যেই বলেন না কেন, আমরা কিন্তু কিছুই করতে পারবো না, আমাদের দ্বারা কিন্তু কিছুই করা সম্ভব না। যেটুকুই আমরা করি সেটুকু হচ্ছে আমাদের চেষ্টা, আর বাকি যেটুকু যা আমাদের নসিবে দেন সেটুকু পুরোটাই হচ্ছে উপর আল্লাহর
হচ্ছে দান। তিনি যদি চেষ্টা করেন, ইচ্ছা করেন, তাহলে তিনি হচ্ছে আমাদেরকে সব কিছু দিতে পারবেন। আর আমরা যতই চেষ্টা করি, যতই ইচ্ছা করি, আমরা কিন্তু কিছুই পাবো না। তো আল্লাহ পাক তিনি কবে আমার ডাক শুনেছিলেন আমি জানি না, এবং আমাকে বিশ্বাস করবেন না, একটা বছরও লাগে নাই তার আগেই, মানে আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, চাইতাম, তার এক বছরও যায় নাই তার আগেই আমি কিন্তু ইনশাল্লাহ বাড়ি করে নিয়েছি। আচ্ছা, বাড়িটা করেছি সেটা হলো, আমার বাবা অসুস্থ ছিলেন, আর আমি পরিবারের বড় সন্তান। তো আমার বাবা যখন অসুস্থ ছিলেন, বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য আমি বাইরে বাইরে ঘুরেছি, বাবাকে নিয়ে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল এগুলো করে বেরিয়েছি। তারপর আমার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার আগেই আমাকে বলেছিলেন যে আমি যেন আমার বাবার বাড়িতে হচ্ছে বাড়ি করি, বাবার বাড়ির যে জমি আছে রাখা, সেখানে যেন বাড়ি করি। তো বাবা মারা যাওয়ার সাথে সাথেই আমি হচ্ছে বাড়ির কাজ শুরু করলাম, আর আলহামদুলিল্লাহ 7 মাসের মধ্যে বাড়ির কাজ কমপ্লিট করে উঠে গেলাম। বিশ্বাস করবেন না, আমি যখন বাড়ির কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না বাড়ি করার জন্য। কিন্তু কিভাবে কি করে উপর আল্লাহ আমার ডাক কবুল করলেন, আর কিভাবে এই টাকার জোগাড় আল্লাহ করে দিলেন, সেই গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আজকের একটা ভিডিওতে আসলে সবগুলো গল্প, মানে সব গল্প একসাথে করে ওঠা সম্ভব না, তো যার কারণে আজকে এই পর্যন্তই থাকলো। এরপর থেকে আমি নতুন করে আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করব ইনশাআল্লাহ। জানি না আমার ভিডিওর সাথে এখনও কে কে আছেন, যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার এই ধরনের গল্প বা এই রকম ভিডিও যদি কেউ পছন্দ করেন, দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার এবং আমার পরিবারের সাথেই থেকে যাবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ছাদ বাগানে এসেছিলাম, আর বেশ কিছু ঢেঁড়স, ড্রাগন ফল এগুলো ছিঁড়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, আর এই বৃষ্টিতে কিছু গাছেরও ক্ষতি হয়ে গেল, আর ছাদে তো অনেক মানে ময়লা আবর্জনা, তারপর হচ্ছে এই যে সবুজ যে এক ধরনের ময়লা পড়ে, সেটা পড়ে গেল। তো যাই হোক, আবারও রোদ যখন বের হবে তখন ইনশাল্লাহ সব কিছু আবার ক্লিন করে ফেলবো।